আচ্ছা, যেটা আমরা দেখছিলাম প্রথমে সেটা হচ্ছে যদি একটা এল এবং সি দুইটা একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যদি প্যারালালি লাগানো থাকে, অন্য কোনো কম্পোনেন্ট আমি সাপোজ ধরো যে লাগাইলাম না, ক্যাপাসিটরও যদি ইনিশিয়ালি চার্জ অবস্থায় থাকে, ঠিক আছে, ধরো যে একটা কোনো একটা ভোল্টেজ সোর্স দিয়ে বা অন্য কোনো ভাবেই হোক আমি ক্যাপাসিটরটাকে চার্জ করে রাখলাম, তারপর ওটা থেকে ছুটে জাস্ট একটা ইন্ডাক্টরের সাথে কানেকশন দিয়ে দিলাম, তাহলে যেটা হবে যে আমরা ওই এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আমি যদি প্রথমে থিওরিটিক্যালি যদি দেখাই কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে টোটাল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এবং ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, দুইটা কারেন্টের যোগফল জাস্ট জিরো হবে আর কি, জাস্ট আমরা এরকম। তো এটা থেকে আমরা দেখছিলাম যে স্যার এটা এখানে জিরো কেন স্যার, এটা বুঝতে পারিনি স্যার। কেসিএল এ কি হবে, এই নোডে তো ধরো যে অন্য কোনো এদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না, আমি যেহেতু অন্য কোনো কানেকশন দেই নেই, ঠিক আছে না, তাহলে এই কারেন্ট প্লাস হচ্ছে এই কারেন্ট, দুইটা কারেন্টের যোগফল জিরো হবে, কেসিএল তো তাই বলে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি অন্য কোনো কোম্পানি থাকে তখন আমরা ওরকম ভাবে চিন্তা করতাম আর কি। আচ্ছা যাই হোক, তো এটা থেকে যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে অথবা ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা একটা সাইনোসয়েডাল ভোল্টেজ হবে আর কি। তো যদি আমাদের ইন্ডাক্টর যদি পিওর ইন্ডাক্টর না হয়, ঠিক আছে, এটার সাথে যদি অন্য কোনো সিরিজ রেজিস্টর থাকে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি অবশ্যই থাকে, একটা ইন্ডাক্টরের সাথে রেজিস্টর থাকে, এরকম যদি হয় তাহলে ওইটার কারণে যেটা দেখা যায় এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাড হয়, যেটার কারণে আমাদের সাইনোসয়েডাল ভেরিয়েশনটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন ছিল আর কি। মানে আমরা যদি কোয়ালিটেটিভলি বোঝাই সেটা হচ্ছে যে এই যে এরকম ছিল সম্ভবত, যে শুধু এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে এরকম হবে 1/L ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত ভিটি, মানে ইন্ডাক্টরের একটা যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজের ইন্টিগ্রেটেড হবে আর কি, ইন্টিগ্রাল হবে, ঠিক আছে। আমরা যেটা প্রথমে বলছিলাম যে সাপোজ ধরো যে আমার যদি এই ভোল্টেজটা যদি একটা ফিক্সড ভোল্টেজ থাকতো, যদি 5 ভোল্টেজ সবসময় যদি কনস্ট্যান্ট থাকতো, টাইমের সাথে যদি এটা সবসময় 5 ভোল্টেজ থাকে, তখন এটা ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো সেটা এরকম একটা স্ট্রেট লাইন পাবো আর কি, 1/L 5t এরকম একটা স্ট্রেট লাইন পাবো। মানে তখন হচ্ছে কারেন্টের ভ্যালুটা হচ্ছে এরকম ভাবে স্ট্রেট লাইন ভাবে বাড়তে থাকতো আর কি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখা যায়, সাপোজ ধরো যে আমি প্রথমে ক্যাপাসিটরটাকে চার্জ করে রাখলাম, এমন ভাবে চার্জ করলাম যে সাপোজ ধরো যে ক্যাপাসিটরের একটা ভোল্টেজ আমার হচ্ছে 5 ভোল্টেজ, তখন কি হবে, এই দিক দিয়ে এই পজিটিভ চার্জ গুলো এইদিকে যাবে বা কারেন্ট হচ্ছে এই দিক থেকে এইদিকে যাবে আর কি। নরমালি আমি যদি ইন্ডাক্টর লাগাই অথবা ইন্ডাক্টরের পরিবর্তে যদি জাস্ট একটা কন্ডাক্টর যদি লাগাই, তখন হচ্ছে কারেন্ট এই দিক থেকে এদিকে যাবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, যেহেতু ইন্ডাক্টর হচ্ছে তোমার তার মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হতে দেয় না, সেই জন্য এখানে কারেন্টটা জিরো থেকে হঠাৎ করে অনেক বেশি হয়ে যাবে এরকম হবে না, কারেন্টটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে, বুঝতে পারছি। এখানে ইন্ডাক্টরের পরিবর্তে যদি আমি জাস্ট এমনি শর্ট সার্কিট দিয়ে যদি কানেকশন করে দিতাম, তাহলে হুট করে কারেন্টের ভ্যালুটা জিরো থেকে ইনফিনিট অনেক বড় একটা কারেন্টের ভ্যালু পাওয়া যেত, ঠিক আছে। যেহেতু ইন্ডাক্টরটা তার মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটাকে ইনস্ট্যান্টিনিয়াসলি চেঞ্জ হতে দেয় না, এই জন্য হচ্ছে কারেন্টটা হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। যেমন এই যে থিওরিটিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে 5 ভোল্টে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আস্তে আস্তে বাড়তে থাকে, জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি। তো এটা হচ্ছে যদি ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট থাকে তখন হচ্ছে এরকম লিনিয়ারলি সেই কারেন্টটা বাড়তে থাকবে। ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট না থাকে, ভোল্টেজটা যদি আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমতে থাকে, তখন দেখা যায় যে আমাদের কারেন্টের ভ্যালুটা হচ্ছে এরকম মোটামুটি এরকম ভাবে বাড়তে বাড়তে থাকে আর কি। প্রথমে তার ইনক্রিজটা ভালোই থাকে, কিন্তু আস্তে আস্তে তার ইনক্রিজটা হচ্ছে কমতে থাকে। তো যেটা হবে যে ধরো যে এই দিকে তো কারেন্ট যাচ্ছে, তার মানে কি এই দিক থেকে পজিটিভ চার্জ গুলো এদিকে এসে মানে ক্যাপাসিটর অ্যাক্রসে যে পরিমাণ চার্জ ছিল সেই চার্জের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে বা ক্যাপাসিটরটা ডিসচার্জ হইতে থাকবে, বা তার এনার্জিটা সে কি করবে ইন্ডাক্টরকে ট্রান্সফার করে দিবে। আচ্ছা, ট্রান্সফার করে দিলে যেটা হবে তার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এক সময় গিয়ে দেখা যাবে ক্যাপাসিটর অ্যাক্রসে আর কোনো চার্জ নাই, তার অ্যাক্রসে কোনো ভোল্টেজও নাই। যদি কোনো ভোল্টেজ না থাকে তাহলে ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট কত থাকার কথা, ইন্ডাক্টর না আমি বলতেছি, সাপোজ ধরো যে যদি ইন্ডাক্টরের বদলে এখানে যদি আমি একটা শর্ট সার্কিট অথবা খুবই কম একটা রেজিস্টর দিয়ে দিতাম, তখন যেটা হইতো কারেন্টের ভ্যালুটা খুব মানে কারেন্টের ভ্যালুটা জিরো হয়ে যেত আর কি। কিন্তু যেহেতু ইন্ডাক্টর হচ্ছে তার একটা হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটাকে ইনস্ট্যান্টিনিয়াসলি চেঞ্জ হতে দেয় না, এই জন্য হচ্ছে কারেন্টের ভ্যালুটা এক সময় গিয়ে ম্যাক্সিমাম হবে, তখন আস্তে আস্তে গিয়ে কমতে থাকবে আর কি। কমতে থাকবে কিভাবে,
দেখো কারেন্ট এইদিকে যাচ্ছিল, ঠিক আছে, এই ডিরেকশন বরাবরই কারেন্ট ফ্লো হচ্ছিল। তখন দেখা যাবে যখন ভোল্টেজের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কারেন্টটা এই দিকে আস্তে আস্তে কমতে থাকবে। এই ডিরেকশনটা সেম রেখেই কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকবে পজিটিভ দিকে। তাহলে আস্তে আস্তে কারেন্টের ভ্যালুটা কমতেছে। তো কারেন্টের ভ্যালু যেহেতু কমতেছে, কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে। তো ফ্লো হওয়ার পরে তখন কি হবে, দেখা যাবে যে এই দিকে সবগুলো পজিটিভ চার্জ তো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এখন কি হবে, এই দিক বরাবর এই দিকে পজিটিভ চার্জ জমা হবে, এইদিকে তখন নেগেটিভ চার্জ হবে আর কি। তখন ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, 0 থেকে নেগেটিভ দিকে যেতে থাকবে। নেগেটিভ দিকে আস্তে আস্তে যত কারেন্ট যেতে থাকবে তত এইদিকে কারেন্ট ভোল্টেজ বাড়তে থাকবে আর কি। তো বাড়তে বাড়তে দেখা যাবে এদিকে গিয়ে এক সময় গিয়ে একটা ম্যাক্সিমাম ভোল্টেজে গিয়ে অ্যাড হবে। আর এই যে কারেন্টের ভ্যালু যেটা ছিল, কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে দেখা যাবে কারেন্টের ভ্যালুটা একসময় গিয়ে 0 হয়ে যাবে। তো 0 হয়ে যে যখন যাবে, তখন ওই আবার আমাদের ইনিশিয়াল যে কন্ডিশনটা ছিল, যে ক্যাপাসিটরটা চার্জ অবস্থায় ছিল, তখন হচ্ছে কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। যখন কারেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন আবার আগের সাইকেলটা রিপিট হবে, কিন্তু হচ্ছে ডিরেকশনটা জাস্ট রিভার্স হয়ে যাবে আর কি। আগে হচ্ছে কারেন্ট এইদিকে যাইতো, এখন হচ্ছে কারেন্ট উল্টা দিকে যাবে। বুঝে গেছে? তখন হচ্ছে কারেন্টটা দেখো যে এই দিক থেকে এসে এইদিকে ফ্লো হইতে থাকবে, এবং ভোল্টেজের ভ্যালুটা তখন হচ্ছে -5 ভোল্টেজ থেকে আস্তে আস্তে তখন আস্তে আস্তে এরকম ভাবে ইনক্রিজ করতে থাকবে। এই হচ্ছে আমাদের নরমাল একটা এলসি সার্কিটের মধ্যে এরকম দুইটা ফেনোমেনা ঘটে, যদি এটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুইটা যদি পিওর ইন্ডাক্টর এবং পিওর ক্যাপাসিটর হয়। বুঝে গেল? আচ্ছা জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা হয় প্র্যাকটিক্যাল সার্কিটের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্ডাক্টরের সাথে একটা তার সিরিজ রেজিস্টর থাকে এবং ক্যাপাসিটরের সাথে একটা প্যারালাল রেজিস্টর থাকে। তো নরমালি ক্যাপাসিটর গুলো মোটামুটি খুব ভালো মতো বানানো যায়, ঠিক আছে, আইসি দিয়ে বা যেভাবে হোক। এবং এটা রেজিস্টরের ভ্যালুটা তো মোটামুটি ধরো যে এমন করা যায় যেটা ধরো যে খুবই অনেক বেশি আর কি। তো যদি খুবই বেশি হয় তখন দেখা যায় যে এটা আমরা ইগনোর করলেও পারি। এই জন্য দেখবে যে অনেক ক্যালকুলেশনের মধ্যে ক্যাপাসিটরের অ্যাক্রসে প্যারালালি যে রেজিস্টরটা থাকে সেটা দেখবে যে দেয় না আর অনেক সময়। কিন্তু ইন্ডাক্টরের সাথে যে সিরিজ রেজিস্টরটা থাকে সেটা দেয় আর কি, আরএল থাকে। তো এখন আরএল থাকলে যেটা হবে, আমরা সাপোজ ধরো যে এই যে এলসি সার্কিট আছে, এই এলসি সার্কিটটাকে দিয়ে যদি আমরা কোনো অসিলেটর বানাতে চাই, ঠিক আছে, আমরা তো প্র্যাকটিক্যালি বানাইতে হবে। তো প্র্যাকটিক্যালি অবশ্যই তখন কি থাকবে, এখানে একটা রেজিস্টর থাকবে। এই রেজিস্টরের কারণে কি হবে, আমাদের অসিলেশনটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকবে, একসময় গিয়ে দেখা যাবে অসিলেশন থাকবে না। তো যদি কোনোভাবে আমাদের এই সার্কিটের মধ্যে অন্য কোনো একটা রেজিস্টর অ্যাড করা যায়, যেটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে -RL, রেজিস্ট্যান্সের ভ্যালু -RL, যদি এরকম করা যায়, তখন দেখা যাবে এই আরএল এবং এই আরএল নিয়ে নেট আরএল যেটা সেটা 0 হয়ে যাবে, এবং টোটাল সার্কিটে তখন একটা পিওর এলসি সার্কিটের মতো কাজ করবে। বুঝে গেছে? যদি করা যায় আর কি এরকম। এন্ড কোশ্চেন হচ্ছে আরসিটাকে বাদ দিছেন কেন? আরসিটা হচ্ছে অনেক বড়। তো বড় যদি থাকে, আমরা যখন এটার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করি বা ইকুইভ্যালেন্ট, আমি শুধুমাত্র যদি এটার ইকুইভ্যালেন্ট নিয়ে বের করি, তখন হচ্ছে 1/, ক্যাপাসিট্যান্সের ইম্পিডেন্স প্লাস হচ্ছে 1/, আরসি হবে আর কি। এন্ড আরসি যদি তোমার ইনফাইনাইট হয়, তাহলে 1/∞ সমান তোমার 0 হবে আর কি। তাহলে শুধুমাত্র হচ্ছে এই ক্যাপাসিটরটাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি এখানে যদি আমি একটা নেগেটিভ রেজিস্ট্যান্স যদি অ্যাড করতে পারি কোনোভাবে, তাহলে দেখা যাবে আমাদের টোটাল সার্কিটটা হচ্ছে পিওর এলসি সার্কিটের মতো কাজ করবে। তখন আমি এরকম একটা সাইনোসয়েডাল ভেরিয়েশন পাবো, যেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে না, বরং সাস্টেইন করবে। কোশ্চেন হচ্ছে কিভাবে আমি ওটা বানাবো, নেগেটিভ রেজিস্ট্যান্স কিভাবে বানাবো, ঠিক আছে। একটা ওয়ে হচ্ছে, এটাকে অনেক সময় বইয়ে দেখবে যে হচ্ছে পিয়ার্স অসিলেটর বলে। অনেকভাবে বানানো যায়, কয়েকটা উপায় আছে বই, যেটা এটা হচ্ছে পিয়ার্স অসিলেটর। মানে কারণ এটা বোঝাচ্ছি কেন, কারণ এটার সাথে আমাদের কলপিটস অসিলেটরের রিলেশনটা আছে। এটা থেকেই কলপিটস অসিলেটরটা তোমাকে ডিরাইভ করা যায় আর কি, এই জন্য বলতেছি এটা। আচ্ছা, জিনিসটা দেখতে এরকম, সাপোজ একটা মসফেট ধরো এরকম, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে আরেকটা ক্যাপাসিটর থাকবে, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1। আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো যে আমি এই দিক বরাবর দেখলে আমি এই টোটাল সার্কিটের ইম্পিডেন্স কতটুকু দেখবো সেটা বের করবো আর কি। স্মল সিগন্যাল ইম্পিডেন্স কতটুকু হবে সেটা বের করবো। দেখো
এই যে এটা যদি মসফেট হয়, এটা হচ্ছে গেট, এটা ড্রেন, এটা হচ্ছে সোর্স। এই গেট এবং সোর্সের মধ্যে একটা ক্যাপাসিটর C1, ড্রেন এবং সোর্সের মধ্যে আরেকটা ক্যাপাসিটর C2 লাগানো আছে। আমি দেখতে চাচ্ছি গেট এবং ড্রেনের মধ্যে এই টোটাল সার্কিটের ইম্পিডেন্সের ভ্যালুটা কত হয় সেটা। তো আমি যদি এটার স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করি, একটু দেখো আমরা আগের মতো যেরকম করছিলাম, যে আমি যদি শুধু মসফেটের স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করি, পাই ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, দেখো গেট থাকে, ড্রেন থাকে, সোর্স থাকে। গেট এবং সোর্সের মধ্যে কোনো একটা ভোল্টেজ থাকে, যে ভোল্টেজের নাম হচ্ছে VGS। ড্রেন এবং সোর্স থেকে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে, যেটার ভ্যালুটা হচ্ছে GM VGS। ঠিক আছে, তারপর এটার সাথে এখানে একটা আরেকটা রেজিস্টর থাকে, আর আউট বা আউটপুট রেজিস্ট্যান্স থাকে। সাপোজ ধরো যে আমাদের হিসাবে সুবিধার জন্য এটাকে বাদ দিলাম। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের মসফেটের জন্য। আচ্ছা, বাকি এই ক্যাপাসিটর গুলো কোথায় থাকবে? ড্রেন এবং সোর্সের মধ্যে একটা ক্যাপাসিটর থাকবে C2, এখানে গেট এবং সোর্সের মধ্যে আরেকটা ক্যাপাসিটর থাকবে C1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইয়ে। এখন ধরো যে কোনো সার্কিটের মধ্যে যদি বা আমরা ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই, বা কোনো একটা টার্মিনাল দিয়ে বা দুইটা পোর্ট দিয়ে আসলে তার ইম্পিডেন্সের ভ্যালু কত অথবা রেজিস্ট্যান্সের ভ্যালু কত যখন আমরা বের করতে যাই, তখন আমরা কি করি? যদি সার্কিটের মধ্যে কোনো ডিপেন্ডেন্স, টেস্ট ভোল্টেজ লাগাই স্যার। হ্যাঁ, যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে, তখন যেটা করি, যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে আমরা জাস্ট জিরো করে দিই আর কি। জিরো করে দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। থেভেনিন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, যদি ডেল্টা নেটওয়ার্ক থেকে বা ওটা থেকে আমাদের হিসাবে সুবিধার জন্য ওই যে কি বলে ওয়াই তে নিয়ে যাই, বা ওয়াই থেকে ডেল্টাতে নিয়ে যাই, এরকম করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। আর যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন যেটা হয়, যেই দুইটা টার্মিনালের মধ্যে আমাকে ইম্পিডেন্স বের করতে হয়, সেই দুইটা টার্মিনালের মধ্যে হয় আমি একটা টেস্ট কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি অথবা টেস্ট ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি আর কি। ঠিক আছে, তো এটার মধ্যে আমার লাগবে হচ্ছে গেট এবং ড্রেনের মধ্যে ইম্পিডেন্সের ভ্যালুটা কত। তাহলে আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা টেস্ট ভোল্টেজ সোর্স যোগ করলাম, যেটা ভোল্টেজটা হচ্ছে ধরো যে Vx। কারণ আমি যদি এটা বের করতে পারি যে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে Ix, তাহলে আমাদের ইম্পিডেন্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে Vx/Ix। বুঝে গেছে? যদি Vx/Ix এই রেশিওটা যদি বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এই দুইটা টার্মিনালের মধ্য দিয়ে ইম্পিডেন্সের ভ্যালুটা কতটুকু হবে সেটা। বুঝে গেল নাকি? আচ্ছা আচ্ছা, এখানে ক্যাপাসিটেন্সের ইম্পিডেন্সের ভ্যালুটা আমি ধরলাম হচ্ছে ZC1, এই ক্যাপাসিটরের ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে ZC2, এটা হিসাবে সুবিধার জন্য। তাহলে ZC1 হচ্ছে তোমার 1/j⍵C1, আর Z2 হচ্ছে 1/j⍵C2। আচ্ছা, এইদিকে যদি Ix কারেন্ট যায়, তাহলে এই টার্মিনালের মধ্যে দিয়ে কি হবে? Ix কারেন্ট যাবে, ঠিক না? তাহলে এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ যেটা আছে, এটা হচ্ছে আমাদের মসফেটের গেট টার্মিনাল, তাহলে নাম দিলাম হচ্ছে এটা হচ্ছে VG, আর এখানে ভোল্টেজটা হচ্ছে VD। তাহলে এটা বলা যায় না যে Ix হচ্ছে মাইনাস VG বাই ZC1, বলা যায়? স্যার মাইনাস কেন আসবে? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি VG বাই ZC1 দিই, তাহলে কারেন্ট আসলে এই দিক থেকে এই দিকে ফ্লো হওয়ার কথা, কিন্তু কারেন্ট আসলে যাচ্ছে হচ্ছে উল্টা দিকে, এই জন্য হচ্ছে সামনে মাইনাস দিলাম। তাহলে VG সমান লেখা যাচ্ছে মাইনাস Ix ZC1, আর আচ্ছা ZC1 বলতেছি, Z1 আর কি, Z1 মনে হচ্ছে এটা। আচ্ছা, এরপরে এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি এই টার্মিনালের মধ্যে, তাহলে কি পাচ্ছি? Ix ইকুয়ালস টু হচ্ছে এই কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে তোমার এই দিকের এই ব্রাঞ্চের কারেন্ট প্লাস হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, হচ্ছে GM। আচ্ছা, VGS যেটা মানে হচ্ছে গেট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ভোল্টেজ, যদি আমি বলি যে এটা আমি গ্রাউন্ড ধরতেছি, তাহলে VGS যেটা আর VG সেম কথাই আর কি। একটু দাঁড়াও। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে VG যে কথা আর VGS সেম কথা আর কি এই সার্কিটের জন্য। তাহলে এটা কত হবে? GM VG লিখতে পারি প্লাস
এই টার্মিনালের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ভোল্ট কারেন্ট যাচ্ছে আর কি, তাহলে এটা কত হবে ভিডি ডিভাইডেড বাই হচ্ছে জেড 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 টু আর কি। আচ্ছা, আবার দেখো যে ভিডি বলতে আমরা এটা লিখতে পারি, এই টার্মিনালের ভোল্টেজ সমান কত হবে, এই ভিএক্স প্লাস হচ্ছে এই ভোল্টেজ, এটা লেখা যায় না, ভিডি সমান কি লেখা যায়, ভিএক্স প্লাস হচ্ছে এই ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ বা ভিজি, যেটা লেখা যায়, তাহলে লেখা যাবে জিএম ভিজি প্লাস হচ্ছে ভিএক্স প্লাস হচ্ছে ভিজি হচ্ছে জেড টু, তাহলে আইএক্স ইকুয়ালস টু হচ্ছে জিএম ভিজি সমান কি লেখা যায়, স্যার এখানে ভিজিএস আর ভিজি কি ভিএক্স অ্যাপ্লাই করার পরেও সেম থাকবে? হ্যাঁ সেম থাকবে। এটা কিভাবে হলো স্যার? কারণ আমি তো সেম এখন থাকবে বলতে কি, আমরা যখন নোড অ্যানালাইসিস অথবা মেশ অ্যানালাইসিস করি তখন তো একটা রেসপেক্টিভ ভোল্টেজ গুলো বের করি, ঠিক না? তো আমি এই টার্মিনালের রেসপেক্টিভ ভোল্টেজ গুলো বলতেছে, এখানে বলতেছে না যে ভিজি ভোল্টেজ, ভিজি কার রেসপেক্টিভ ভোল্টেজ, গ্রাউন্ডের রেসপেক্ট বা এই টার্মিনালের রেসপেক্টিভ ভোল্টেজ, এই টার্মিনালের রেসপেক্টিভ ভোল্টেজ মানে কি, জাস্ট সোর্স টার্মিনালের রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ, এটা হচ্ছে ভিজিএস অথবা ভিজি, তুমি যেটাই বলো সেম। স্যার এখন বলতে চাচ্ছি যে এখন যখন আমি এখানে ভিএক্স টা অ্যাপ্লাই করেছি, হ্যাঁ এখন তাহলে ভিজিএস সমান ভিজি প্লাস ভিএক্স হওয়ার কথা না? ভিজিএক্স সমান ভিজিএস সমান ভিজি প্লাস ভিএক্স। ভিজি প্লাস ভিএক্স, ভিজিএস হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার? তুমি ওইটা বলতে পারো যে না ঠিক আছে, আমি এই পয়েন্টের ভোল্টেজ সমান হচ্ছে এটা লিখতে পারো, এই ভোল্টেজ প্লাস হচ্ছে এই ভোল্টেজ, ওইটাই আমি লিখছি, এটা হচ্ছে ভিডি ড্রেন টার্মিনালের ভোল্টেজ, ভিএক্স প্লাস হচ্ছে ভিজি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বলো ভিজি সমান হচ্ছে মাইনাস আইএক্স, এটা বসাই দিই, আইএক্স জেড ওয়ান, আর এটা হচ্ছে ভিএক্স, আর ভিজি সমান হচ্ছে মাইনাস আইএক্স জেড ওয়ান, নিচে হচ্ছে জেড টু, টোটালটাকে যদি জেড টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই, জেড টু আইএক্স প্লাস আইএক্স জিএম জেড ওয়ান জেড টু ইকুয়ালস টু হচ্ছে ভিএক্স মাইনাস আইএক্স জেড ওয়ান, তাহলে আইএক্স কমন নিলে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জিএম জেড ওয়ান জেড টু ইকুয়ালস টু হচ্ছে ভিএক্স। আচ্ছা, তাহলে ভিএক্স বাই আইএক্স সমান আসতেছে জেড ওয়ান প্লাস জেড টু স্যার খাতার একটু উপরে তুলেন। জেড ওয়ান জেড টু, ঠিক আছে। আচ্ছা, এটা এই পাশে লিখি, তাহলে ভিএক্স বাই আইএক্স যেটা ছিল সেটা হচ্ছে আসলে আমাদের ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু, ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু আসতেছে জেড ওয়ান মানে হচ্ছে 1 বাই জে ওমেগা সি ওয়ান, জেড টু মানে হচ্ছে 1 বাই জে ওমেগা সি টু, আর জিএম জেড ওয়ান জেড টু, তাহলে হচ্ছে জে ওমেগা সি ওয়ান আর হচ্ছে জে ওমেগা সি টু। আচ্ছা, দুইটা ক্যাপাসিটর যদি প্যারালালি থাকে, সরি প্যারালালি থাকলে তো দুটো ক্যাপাসিটর যোগ হয় না, C1 প্লাস C2 হয়ে যাবে, জি স্যার। ঠিক না? আর যদি দুটো ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয়? ওই যে parallel করা লাগে স্যার। C1 plus 1 by হ্যাঁ, C2 inverse। এরকম হয় না, দেখো যে 1 বাই জে ওমেগা যদি কমন নিই তাহলে 1 বাই C1 প্লাস 1 বাই C2 এরকম হয় না, তারপর এটাকে আবার ইনভার্স করতে হয় আর কি। জি স্যার, C1 C2 বাই C। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর এখানে কি পাচ্ছি, জিএম বাই, যেহেতু যে দুইটা আছে তাহলে সামনে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে জিএম ওমেগা স্কয়ার C1 C2, তাহলে এটা সমান লিখতে পারি যে 1 বাই C1 প্লাস 1 বাই C2, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, যদি আমি ওমেগা CEQ ধরি তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে এটা মাইনাস জিএম ওমেগা স্কয়ার C1 C2, এটা হচ্ছে আমাদের এই যে গেট এবং ড্রেন দিয়ে যদি দেখি তাহলে টোটাল ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে এরকম হবে। এখানে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি কম্পোনেন্ট বা রিঅ্যাকটিভ কম্পোনেন্ট, আর এটা কি আছে আমাদের রেজিস্টিভ রিয়েল কম্পোনেন্ট। কম্পোনেন্ট।
রেজিস্টিভ কম্পোনেন্ট, ঠিক না? এটার সামনে একটা আমি কি দেখতে পেয়েছি, সামনে একটা মাইনাস আছে না? স্যার হ্যাঁ, সামনে একটা মাইনাস, তার মানে হচ্ছে এই টোটাল জিনিসটা কি হচ্ছে, এই টোটাল সার্কিটটা হচ্ছে নেগেটিভ তার ইম্পিডেন্স যেটা থাকবে, ইম্পিডেন্সের মধ্যে রেজিস্ট্যান্সের যে কম্পোনেন্ট বা রেজিস্টিভ কম্পোনেন্টটা হচ্ছে একটা নেগেটিভ টার্মিনাল হিসেবে কাজ করবে, নেগেটিভ রেজিস্টর হিসেবে কাজ করবে আর কি। যদিও সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, দেখো যে ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, এবং হচ্ছে এই যে ক্যাপাসিটর যে দুটো আছে এই দুটো ক্যাপাসিটর উপর ডিপেন্ডেন্ট। তাহলে দেখো যে স্যার নেগেটিভ রেজিস্ট্যান্সটা তাহলে কেমন হলো স্যার? মানে এমনি তো রেজিস্ট্যান্স তো এনার্জি নেয়, এখানে কি হ্যাঁ, এনার্জি দিবে রেজিস্ট্যান্স? এনার্জি দিবে, এনার্জি দিবে। এই জন্য বলেছে, কিছু বলে না যে প্যাসিভ এলিমেন্ট গুলো হচ্ছে জাস্ট সোর্স থেকে সে এনার্জি কনজিউম করে, আর অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সে এনার্জি প্রডিউস করে বা এরকম টাইপের আর কি। এই জন্য হচ্ছে তুমি এখানে একটা নেগেটিভ রেজিস্ট্যান্স পাচ্ছি। স্যার এই নেগেটিভ রেজিস্ট্যান্সটা যে এনার্জিটা দিবে ওইটা সে কোথা থেকে পাবে স্যার? ওইটা কোথা থেকে পাবে? এটা হচ্ছে এই যে মসফেট যেটা আছে, মসফেট থেকে যদি আমি আসলে অপারেট করতে চাই তাহলে একটা ডিসি ভোল্টেজ দিতে হয় না, জি স্যার। ওই ডিসি ভোল্টেজ থেকে পাবে আর কি। দেখো এটা কিন্তু আসলে এনার্জি যে দিবে এটা বলতেছি, এনার্জি সে কোত্থেকে প্রডিউস করবে, মানে এটা এরকম একটা কোশ্চেন আসতে পারে না যে এনার্জি দিবে, ঠিক আছে, এনার্জি কনজিউম করে, এটা মানা যায়, ঠিক আছে, এনার্জি আমি বাইরে থেকে ভোল্টেজ সোর্স দিয়ে এনার্জি দিতেছি, সে ভোল্টেজটা কনজিউম করতেছে বা কারেন্ট কনজিউম করতেছে, এটা মানা যায়। কিন্তু এনার্জি প্রডিউস করতেছে এটা আসলে বলতে অনেক সময় মানে কষ্টকর মনে হয় আর কি। এটা তো জেনারেটর টাইপের কিছু না যে এনার্জি প্রডিউস করবে, তাহলে কোত্থেকে আসবে? দেখো এখানে যে আমরা ইম্পিডেন্সের ভ্যালু যেটা বের করছি সেটা কিন্তু আসলে আমাদের স্মল সিগন্যাল ইম্পিডেন্সের ভ্যালু। আমরা দেখো সবগুলো ক্যালকুলেশনের জন্য কিন্তু আমরা স্মল সিগন্যাল সার্কিটের জন্য করছি আর কি। তার মানে হচ্ছে এই যে এনার্জি প্রডিউস করবে বা এনার্জি যেটা প্রডিউস করবে যেটা বলতেছে সেটা হচ্ছে সিগন্যালের পার্সপেক্টিভ আর কি, বুঝতে পারছি? জি স্যার। সিগন্যালের পার্সপেক্টিভ, ডিসি ভোল্টেজ এরকম হবে না যে ডিসি প্রডিউস করতেছে, এরকম হবে না আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে আমি যে ভিএক্স টা কি? হ্যাঁ, ভিএক্স কোন ভিএক্স? স্যার সার্কিটে ভিএক্স টা কি? তুমি এতক্ষণ কইছিলা? ভিএক্সটা হচ্ছে, যেহেতু আমি একটু আগে তো বললাম, মানে 10-15 মিনিট পরে যাওয়ার পরে 10-15 মিনিট আগের কোশ্চেন করলে তখন সমস্যা হয়ে যাবে তো, ঠিক আছে? একটু খেয়াল করে শুনবা আর কি, হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে করবা। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমি বলছিলাম যে গেট এবং ড্রেন টার্মিনালের মধ্যে ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা বের করব, এবং যেহেতু আমাদের টোটাল গেট এবং ড্রেনের মধ্যে সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই জন্য হচ্ছে আমি আলাদা করে একটা এক্সট্রা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ভোল্টেজ অ্যাপ্লাই করে আমি কারেন্টটা মেজার করছি, মেজার করে যেটা বের করব সেটা হচ্ছে ভিএক্স বাই আইএক্স, এই রেশিওটা বের করব, আর এই রেশিওটা হচ্ছে আমাদের ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু। এটা এক্সট্রা ভাবে অ্যাপ্লাই করা হয়েছে আর কি, ঠিক আছে? স্যার এখানে ভিজি যেটা লেখা হয়েছে জিএমভিজি, ওটা কি ভিজিএস টা কি ভিজি লেখা হয়েছে? হ্যাঁ, এই ক্ষেত্রে ভিজি আর হচ্ছে ভিজিএস সেম। স্যার আপনি জিএম ভিজিএস টাকে জিএম ভিজি লিখলেন, ভি এর সাথে যে ক্যাপিটাল জি লিখলেন, এটা স্মল জি হলে ভালো হতো না? একই তো ভাই, এই গেট টার্মিনালের মধ্যে ভোল্টেজ যেটা। নোডালটা করার সময় কি নোডাল অ্যানালাইসিসটা করার সময়? জি স্যার এটা স্যার এখানে সবগুলো এসি ভোল্টেজ না? হ্যাঁ, এসি ভোল্টেজ। স্যার তাহলে এখানে ব্যাপারটা কি এরকম হচ্ছে যে ওইখানে যে আরএলসি সার্কিটে আর যে পরিমাণ এনার্জি ডিসিপেট করতেছিল ওই এনার্জিটা এই মসফেটটা প্রডিউস করে দিচ্ছে? বলতে পারে এরকম, মানে ক্যান্সেল আউট করে দিবে আর কি। লাস্টে গিয়ে যে মানে নেগেটিভ রেজিস্ট্যান্সের সাথে আরেকটা পার্ট আসলো, মানে ক্যাপাসিটিভ পার্ট, ওটা কি হ্যাঁ, হবে? এই যে বলতেছি তো, আমাকে তো সুযোগ দিবা। স্যার বলেন স্যার। আচ্ছা, এটা তাহলে হচ্ছে ক্যাপাসিটি, এটা তো বুঝতে পারতেছি যে ধরো একটা সার্কিটের মধ্যে যদি এরকম থাকে, একটা রেজিস্টর এবং ক্যাপাসিটর যদি থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের ভ্যালুটা কিভাবে বের করি? আর প্লাস হচ্ছে 1/j⍵, এটা যদি ধরো যে সি ইকু যদি হয় তাহলে এরকম ভাবে বের করি না? তাহলে এটা হচ্ছে আমাদের এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি, স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট।
যেই ভ্যালুটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে মাইনাস জিএম বাই ওমেগা স্কয়ার C1 C2। এই পর্যন্ত বোঝা গেল? বুঝতে পারছি? এখন আমাদের কাজ হচ্ছে কি যে আমাদের মেইন যে সমস্যা ছিল সেটা হচ্ছে এল এবং সি এর সাথে, এল এর সাথে একটা রেজিস্টর থাকে, জাস্ট ওই এল এর সাথে আমি জাস্ট এটাকে কাপল করে দিব, তাহলেই তো হচ্ছে। এখানে একটা ইন্ডাক্টর দিয়ে দিব বলবে, বা ইন্ডাক্টর দিলে মানে এখানে একটা ইন্ডাক্টরের কথা চিন্তা করতে পারো আর কি, এরকম। ইন্ডাক্টরে একটা রেজিস্টর থাকবে, বুঝলাম না স্যার। দেখো একটা ইন্ডাক্টর, আর ইন্ডাক্টরের যে রেজিস্টর থাকবে আর এল, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম, যে এই যেটা এতটুকু, এই রেজিস্টর এবং ক্যাপাসিটর, ঠিক আছে? তো এখন যদি আমি একটা ইন্ডাক্টর এটার সাথে যদি লাগাই দিই, এই এল, এবং এই ইন্ডাক্টরের যে একটা রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে আর এল, যদি যেই ফ্রিকোয়েন্সির জন্য, দেখো এই যে রেজিস্টর যেটা আছে, এই রেজিস্টরটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছি? এই রেজিস্টরটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এই রেজিস্টর কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আমরা এই এল এবং সি দিয়ে, এই এল এবং ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর দিয়ে একটা এলসি অসিলেশন পাবো, যেটার ফ্রিকোয়েন্সি কত হবে 1/LCEQ। এটা আমরা আগে দেখছিলাম, ঠিক আছে না? এই যে আমরা আগেই বলছিলাম যে এখানে যে অসিলেশনটা হবে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/√LC। তাহলে অসিলেশনটা হবে এরকম হবে। এখন কন্ডিশনটা কি ছিল, এই অসিলেশনটা সাস্টেইন করবে কিনা, কন্ডিশনটা কি ছিল, যদি এটার মধ্যে, এই সার্কিটের মধ্যে কোনো যদি রেজিস্টিভ কম্পোনেন্ট না থাকে, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখন যদি এমন ভাবে আমি ধরো যে জিএম বা C1 C2 এমন ভাবে যদি চুজ করি যে যেই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন থাকবে সেই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের মধ্যে এই রেজিস্ট্যান্সের ভ্যালু, এই ইন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু সমান হবে, তখন কি হবে, ওই অসিলেশনটা সাস্টেইন করবে, বুঝতে পারছি? জি স্যার। যদি অন্য কোনো মানে ইয়া থাকে, অন্য কোনো ফ্রিকোয়েন্সি যদি থাকে, বা অন্য কোনো ফ্রিকোয়েন্সি যদি মানে ইয়া থাকে, তখন থেকে যেটা হবে যে এই রেজিস্ট্যান্সের ভ্যালু এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হবে না, তখন ওভারঅল একটা রেজিস্টর থাকবে, এবং ওই রেজিস্ট্যান্সের কারণে কি হবে, অসিলেশনটা আস্তে আস্তে ডিকে করে একসময় গিয়ে জিরো হয়ে যাবে। কিন্তু যেই যদি আমি এমন ভাবে যদি ধরো যে জিএম বা C1 C2 এমন ভাবে যদি চুজ করি যাতে এই রেজিস্ট্যান্সের ভ্যালু এবং ইন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু সমান হয়, তখন সেই ফ্রিকোয়েন্সির অসিলেশন আমি এই সার্কিট থেকে পাবো, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এইটা এই যে ইন্ডাক্টর আমি লাগাইলাম না, ইন্ডাক্টরটা হচ্ছে এই স্যার কলপিস, ওই ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্টর লাগবে না? কোনটা এটার সাথে? জি স্যার। এটার সাথে তো একটা রেজিস্টর থাকে আর কি, আর এল। জি স্যার। আচ্ছা, তো কলপিটস অসিলেটর দেখো, এটার সাথে একটু জাস্ট ম্যাচ করো তাহলে হবে। কলপিটস অসিলেটর জাস্ট দেখতে এরকম হবে আর কি। হ্যাঁ, এখানে একটা ডিসি বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এখানে একটা বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, সরি এটা হচ্ছে তোমার কি হবে, এটা ভিজি, এটা হচ্ছে ভিডি হবে। এখানে একটা ইন্ডাক্টর, এখানে একটা রেজিস্টর থাকে, এই C2 C1। এটা হচ্ছে এই ধরনের সার্কিটটা যদি আমি এমন ভাবে কানেকশন দেই, তাহলে এটাকে বলা হচ্ছে তোমার কলপিটস অসিলেটর বলে, ঠিক আছে? এটা দেখো, এটার সাথে যদি আমি আগের সার্কিটটা যদি ম্যাচ করাই, এটা তো একবারে ডিসি ভোল্টেজ সহ বায়াসিং সহ দেখানো হয়েছে, তো মানে অনেক সময় ধরো যে বুঝতে অসুবিধা হতে পারে। আমি যদি এটার স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্টের সার্কিটটা যদি ড্র করি, তাহলে যেটা হবে, মসফেট থেকে আপাতত এমনিতেই রাখলাম,
তো স্মল সিগন্যালের সময় আমরা কি করি, যে যতগুলো ডিসি ভোল্টেজ যেখানে অ্যাপ্লাই করা হয় সেগুলোকে আমরা গ্রাউন্ড করে দিই, ঠিক না? যতগুলো ডিসি ভোল্টেজ থেকে সবগুলোকে আমরা গ্রাউন্ড করে দিই। তাহলে এখানে ডিসি ভোল্টেজ ছিল, এইগুলোকে আমি গ্রাউন্ড করে দিব। এখানেও ডিসি ভোল্টেজ ছিল, এটাকেও গ্রাউন্ড করে দিব। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে এই যে ক্যাপাসিটর C1 এই যে এতটুকু যে পোরশনটুকু যেটা দেখতে পাচ্ছ, আমি শুধুমাত্র এই যে এতটুকু ড্র করলাম, এটা দেখতে কিন্তু আসলে আমাদের ওই যে পিয়ার্স অসিলেটরের মতোই, যেটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি থাকে, একটা রেজিস্টর থাকে, যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে -GM/ওমেগা² C1 C2, আর এখানে একটা ক্যাপাসিটর থাকে যেটা ভ্যালুটা হচ্ছে C ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে এইখানে এই ড্রেন থেকে এই গেটের মধ্যে দেখো, এই যেহেতু এই গেটটা হচ্ছে এখন স্মল সিগন্যালের জন্য গ্রাউন্ড করা, তাহলে ড্রেন থেকে এই গ্রাউন্ডের মধ্যে একটা ইন্ডাক্টর আছে, ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে একটা রেজিস্টর আছে। তাহলে আমি বলতে পারি না যে জিনিসগুলো হচ্ছে এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড করা, এই যেখানে একটা ইন্ডাক্টর থাকবে, এখানে একটা রেজিস্টর থাকবে। এটা বোঝা গেছে? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। দেখো, এটা গ্রাউন্ড করা না, আমি জাস্ট এটার সাথে এটা কানেকশন করে দিতে হচ্ছে, এরকমই তো নাকি, জি স্যার। ঠিক না? জি, ওটা গ্রাউন্ড করা হলে C1 কি আর থাকছে স্যার? কারণ C1 এর তো দুই পাশেই ভোল্টেজ সেম হয়ে যাচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, বলছি যে যখন আমি ভিজি কে গ্রাউন্ড করে দিচ্ছি হুম, তখন কি স্যার C1 থাকবে? কারণ C1 এর তো দুই পাশেই ভোল্টেজ সেম। স্যার গেটে একটা এসি কম্পোনেন্ট থাকে না, নইলে তো স্যার আমি কি সিগন্যাল অ্যাপ্লাই করলাম, কই অ্যাপ্লাই করলাম? গেটে স্মল সিগন্যালটা কোথায় দেওয়া হবে স্যার? স্যার আপনি কি আছেন? আমি আছি, বুঝতে পারছি। এন্ড কোশ্চেনটা হচ্ছে মানে দেখতে তো এরকম হবে নাকি, কানেকশন গুলোতে দেখতে এরকম হবে, and তুমি বলতেছো যে এখানেও গ্রাউন্ড, এখানেও গ্রাউন্ড থাকবে, এখানেও গ্রাউন্ড থাকবে, এটাই হ্যাঁ তো? স্যার, তাহলে তো স্যার C1 এর আর দরকার নেই স্যার। C1 এর দরকার নাই কেন? স্যার আমার তো এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না স্যার, C1 এর লাইনটা দিয়ে। দুই পাশে যদি গ্রাউন্ড হয় তাহলে সেম ভোল্টেজ স্যার উভয় পাশে। এটা তো ক্যাপাসিটর তার রেজিস্টরের মতো কাজ করবে না, যে V = RI এরকম রুল ফলো করবে? স্যার ক্যাপাসিটর দিয়ে যদি কোনো কারেন্ট বা ভোল্টেজের কথাও বলি তাও তো স্যার দুই পাশে ভোল্টেজ জিরো না স্যার। এখন ক্যাপাসিটরের মানে আইসি সমান আমরা স্যার কি জানি CdV/dt। হুম, ক্যাপাসিটর যদি আগে তাহলে থেকে তো স্যার চার্জ করা থাকে তাহলে তো স্যার স্যার এখন আমার এখানে ভোল্টেজ দুই পাশে জিরো স্যার, মানে ক্যাপাসিটর নিজেও কোনো ভোল্টেজ মানে কনজিউম করে রাখতেছে না। তাহলে স্যার ক্যাপাসিটর রাখে আমার কোনো লাভ নেই, এটা এক্সট্রা কম্পোনেন্ট হয়ে গেল না? স্যার C1 টা যদি আগে থেকে চার্জ করা থাকে তাহলে তো C1 রাখতে পারি, কারণ ও নিজে থেকে একটা কারেন্ট ড্র করতেছে পেলুকের মধ্যে। বাট যদি ওটা চার্জ করা থাকলে তো লাভ হচ্ছে না স্যার, কারণ এই তো সবসময় মানে লো রেজিস্ট্যান্স পাথ যদি ফলো করে, তো আমার দুই পাশে গ্রাউন্ড, সে সবসময় গ্রাউন্ড দিয়ে সবকিছু ফলো করে ফেলবে, বাকি সার্কিটের সাথে তার কোনো সম্পর্ক রাখার দরকারই নেই। হ্যাঁ, বুঝতে পারছি। এটা এক্সপ্লেনেশন কি হইতে পারে দাঁড়াও। এটা কি এরকম যে ভিজি কে তো আমরা ধরে নিচ্ছি গ্রাউন্ড, এটা অরিজিনালি গ্রাউন্ড না। গ্রাউন্ড বলতে তো ওরকম না, মানে গেটে যদি কোনো ভোল্টেজ নাই থাকে তাহলে তো আবার মসফেটটা তো কাজ করবে না।
মসফেটটা তো অন হবে না। ওইটা না, ওইটা বলতেছি না। আর তুমি আপনি যেটা- স্মল সিগন্যাল করার সময় ওই হুম। আগের সার্কিট গুলাতে ভিজি যেটা ছিল ডিসি কম্পোনেন্ট সবগুলো গ্রাউন্ড করে দিল, আপনার গেটে স্যার একটা এসি কম্পোনেন্ট ছিল যেটা আচ্ছা, স্যার অ্যাম্পলিফাইড হয়ে আর কি আউটপুটে যায়। হ্যাঁ, তো ওই গেট কম্পোনেন্টে একটা থাকলে, এসি সিগন্যাল থাকলে তখন আর এই ঝামেলাটা হয় না আর কি। এখন যে প্রশ্নগুলা করতেছি আর কি। স্যার Yes, এসি sir. সিগন্যাল থাকলে তো স্যার ওটা স্মল সিগন্যালের ক্ষেত্রে ওটা তো আমরা জিরো করেই দিব স্যার, ঠিক না স্যার, যেহেতু ওরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর কি। হুম। ডিসি সোর্স সব জিরো, এসি হয় না। না, একটা হচ্ছে যে এখানে যে গেটের মধ্যে কোনো ভোল্টেজ নেই, এটা গ্রাউন্ড হয়ে আছে, এই কারণে আমি কোনো ইয়া পাবো না, এটা না। একটা তো হচ্ছে আমি জাস্ট ডিসি ভোল্টেজটা অ্যাপ্লাই করাই হচ্ছে, আমরা জাস্ট স্মল সিগন্যালের জন্য এরকম ভাবে সার্কিটটাকে ইয়া করছি আর কি। ঠিক আছে। আহ, স্যার এই মাঝখানে সার্কিটটার স্মল সিগন্যাল অ্যানালাইসিসটা যদি করি, হুম। তখন স্যার এই যে গেট কম্পোনেন্টের এখানে আমি ভিজিটা জিরো আসতেছে, আবার নিচেও স্যার গ্রাউন্ডে জিরো আসবে স্যার, মনে হয় একটু ঝামেলা স্যার, লেগেছে স্যার এই সার্কিটটাকে শুধু মানে রেজিস্ট্যান্সটাকে ক্যালকুলেট করার জন্য করছেন এরকম, বা ইম্পিডেন্সটা ক্যালকুলেট করার জন্য? কোনটা? এই উপরেরটা? না স্যার, এই যে এটা না স্যার, এখন আপনি যেটা ইকুইভ্যালেন্ট এটা করলেন স্মল সিগন্যাল, হ্যাঁ, এটা শুধু ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করার জন্য করছেন? আমরা তো থেভেনিন সার্কিটে, ইকুইভ্যালেন্ট সার্কিটেও কিন্তু মানে কোনো সোর্স টোর্স বা কিছু রাখি না। উম, না, এটা ঠিক আছে, এটা স্মল সিগন্যালের জন্য ইয়া করা হয়েছে। ঠিক আছে। যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, যে এখানে যেহেতু আমি ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, তো এই টার্মিনালের মধ্যে যেহেতু ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, সিগন্যাল যখন হিসাব করবো তখন দেখা যাবে যেহেতু এই ডিসি ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এই ভোল্টেজ এটাও গ্রাউন্ড ধরতে পারি, বা সিগন্যালের পার্সপেক্টিভে গ্রাউন্ড, এটা হচ্ছে সিগন্যালের পার্সপেক্টিভে গ্রাউন্ড। ঠিক আছে। তখন এরকম হবে, তখন স্মল সিগন্যালের জন্য এরকম হবে দেখতে। এখন পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে এইটা গ্রাউন্ড কিনা, বা এই গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড কি সেম কিনা। ঠিক আছে। এটা একটা কোশ্চেন যে এই গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড কি সেম হবে কিনা। আই থিংক এই যে এখানে যে গ্রাউন্ড আমি ধরতেছি, আর এটা ওটা হলে সি2 ক্যাপাসিটরে এক প্লাসে দুই দিকে দুইটা গ্রাউন্ড হয়ে যায় না? আমার ড্রেন টার্মিনালে এখানে তো আমি হ্যাঁ, ভোল্টেজ C1 এর একটা হচ্ছে দুইটা ইয়া জিরো হয়ে যাবে আর কি। ইউনিট আমি যতদূর জানি আচ্ছা, আমি যতদূর বুঝতে পারতেছি আর কি, আমি আর ইন ডিটেইলস হয়তো জেনে হয়তো তোমাদেরকে জানাতে পারবো। সেটা হচ্ছে যে এইখানে যেটা গ্রাউন্ড ছিল আমরা আগে থেকে ধরতেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে গ্রাউন্ড বলতে এটা হচ্ছে আমাদের সোর্স টার্মিনাল ছিল। ঠিক আছে। এই যে দেখো, মসফেটের সোর্স টার্মিনালটা হচ্ছে এটা ছিল। এখন যে সবসময় যে এরকম এইটা গ্রাউন্ড থাকবে, সোর্স টার্মিনালটা গ্রাউন্ড থাকবে এরকম নাও হইতে পারে। ঠিক আছে। এটার সাথে অন্য কোনো কম্পোনেন্টও থাকতে পারে আর কি। এটা হচ্ছে দেখো যে যদি এমনিতেও আমি ডিসি ভোল্টেজের জন্য ডিসি ভোল্টেজ দিয়ে এখানে গ্রাউন্ড করে রাখি, বা জিরো ভোল্টেজ যদি থাকে, আর এটা যেটা আছে এটা হচ্ছে তোমার সিগন্যালের পার্সপেক্টিভে গ্রাউন্ড হবে আর কি। ঠিক আছে। আমার মনে হয় যে এই দুইটা গ্রাউন্ড হচ্ছে একটু আলাদা হবে আর কি, মানে ভোল্টেজটা সেম হবে না। আমি আমি সোর্স টার্মিনালে অনেক সময় রেজিস্ট্যান্স থাকে না? হ্যাঁ, আমরা তো রেজিস্ট্যান্স মানে থাকে, মানে তখন হচ্ছে ওটা গ্রাউন্ড হবে না, মানে জিনিসটা হচ্ছে মানে আমি বলতে পারি যে ধরো যে এইটা এইখানে যে ভোল্টেজ থাকবে স্মল সিগন্যালের জন্য, এই টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ থাকবে, এই দুইটা টার্মিনালের মধ্যে সেম ভোল্টেজ থাকবে, কিন্তু ওই ভোল্টেজ এবং এই ভোল্টেজ সেম হবে না আর কি। ঠিক আছে। এটা আমি একটু পড়াশোনা করে বা একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে বলতে হবে হয়তো। তো এই এখন আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ধরো যে এইখানে যে স্মল সিগন্যালের ক্ষেত্রে যে আমরা গ্রাউন্ড দিতেছি, এইটা এবং এটা সেম না আর কি। ঠিক আছে। বুঝতে পারছি। স্যার একটু স্যার মানে একটু গ্রাউন্ড কনফিউশন, গুলো হ্যাঁ একটু কনফিউশন লাগতেছে আপাতত। আমি শেষ করি, আমি দেখি আরো ডিটেইলস পড়ে হয়তো তোমাদেরকে ইনশাআল্লাহ পরে জানানোর চেষ্টা করব। বুঝে গেছে। ঠিক আমি আছে। এখন পর্যন্ত যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে কারণ হচ্ছে এই পয়েন্টের যেই আমি যদি সিগন্যালের পার্সপেক্টিভে গ্রাউন্ড ধরি, তাহলে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ সেম না আর কি।
ঠিক আছে, দুইটা আলাদা হবে আর কি। ঠিক আছে, আমি ডিটেইলস হয়তো মানে আর একটু পরে বা খুঁজে টুজে ইনশাল্লাহ পরে দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা আগে এটার সাথে আগে তাহলে হচ্ছে এইটা গ্রাউন্ড না আর কি। হ্যাঁ, এটা বাদ দিয়ে ধরবো আমরা। আচ্ছা, এখন দেখো তাহলে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যে এই টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, একটা রেজিস্টর থাকবে এবং একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর থাকবে। এটার সাথে আমি কি অ্যাড করতেছি, এখানে একটা রেজিস্টর এবং একটা হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, এই দুটো হচ্ছে প্যারালালি অ্যাপ্লাই করতেছি। কলপিটস অসিলেটরের মধ্যে এরকম অ্যাপ্লাই করা হয় আর কি, এল আর এটা হচ্ছে আর। বুঝে গেছে? এখন আগে যেটা ছিল আমরা বলছিলাম যে এখানে রেজিস্টর থাকবে, ঠিক আছে, ভালো কথা। তো যদি এই ইন্ডাক্টরের সাথে যদি রেজিস্টর থাকতো তাহলে তো সবচেয়ে ভালো হতো আর কি। তো অনেক সময় যেটা করে যে কলপিটস অসিলেটরের মধ্যে রেজিস্টরটা হচ্ছে তোমার প্যারালালি থাকে, ঠিক আছে, বা এটা ধরো যে লোড রেজিস্ট্যান্স হইতে পারে বা অন্য কোনো রেজিস্ট্যান্স হইতে পারে। তো এটাকে যদি আমরা এমন ভাবে করতে পারি যে একটা রেজিস্টর আর একটা হচ্ছে ইন্ডাক্টর, ধরো যে এই রেজিস্টরের মধ্যে ইন্ডাক্টরের যে রেজিস্টর আছে সবগুলো হচ্ছে লাম্প করে এই রেজিস্টরের সাথে ইনক্লুড করা হয়েছে আর কি, টোটাল রেজিস্ট্যান্স যেটা সেটা। And এটাকে আমরা চাচ্ছি যে আমাদের অ্যানালাইসিস করার সুবিধার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিরিজ রেজিস্টর এবং একটা হচ্ছে ইন্ডাক্টর, এটা দিয়ে রিপ্লেস করে দিব। ধরলাম যে এটা হচ্ছে আমাদের আরপি, এটা হচ্ছে এলপি, হচ্ছে আরএস, হচ্ছে এলএস। তাহলে কি হবে, আমাদের অ্যানালাইসিস করাটা সুবিধা হবে আর কি। সি ইকুইভ্যালেন্ট আর এই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে মাইনাস জিএম বাই ওমেগা স্কয়ার সি1 সি2। তখন এটার সাথে এই আর এবং এল প্যারালালি না দিয়ে তখন হচ্ছে আমরা সিরিজ যেটা আছে সিরিজ রেজিস্টর এবং সিরিজ ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দিব আর কি, ইকুইভ্যালেন্ট বের করবো আর কি। এইটার ইকুইভ্যালেন্ট আরএস এবং আর এল এলএস টা বের করবো আর কি। বুঝতে পারছি? তো কোনো সার্কিটের জন্য যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বা ইকুইভ্যালেন্ট কোনো কম্পোনেন্ট বের করতে যাই তখন খেয়াল রাখতে হবে যে ধরো যে এইখানে ভোল্টেজ দিলে এদিকে যতটুকু কারেন্ট যাইতো এখানে সেম পরিমাণ ভোল্টেজ দিলে যাতে সেম পরিমাণ কারেন্ট যায়। তাহলে যদি যায় তাহলে যা ইচ্ছা তা দিয়ে এখানে রিপ্লেস করে দেওয়া যাবে, যদি এই দুইটা কন্ডিশন মিট করে যে ভোল্টেজ দিলে সেম পরিমাণই কারেন্ট যাবে দুই সার্কিটের ক্ষেত্রে, তখন আমরা বলতে পারি যে এই সার্কিট এবং এই সার্কিট হচ্ছে ইকুইভ্যালেন্ট। বুঝে গেছে? স্যার এলএস এবং আরএস টা কি জন্য দেব এটা আবার বললে ভালো হতো। কারণ আমরা আগে দেখছিলাম যে এলএস আমরা এই জন্যই ব্যবহার করছিলাম যাতে এখানে যে নেগেটিভ রেজিস্ট্যান্স আছে এটার সাথে সিরিজে যদি আরেকটা রেজিস্টর থাকে, যে ফ্রিকোয়েন্সির জন্য এই দুইটা রেজিস্টর সমান হবে সেই ফ্রিকোয়েন্সিতে এটা অসিলেট করবে। এখানে ইন্ডাক্টর এবং রেজিস্টর সিরিজে ছিল, তো এই জন্য হচ্ছে আমরা এই কলপিটস অসিলেটরের মধ্যে হচ্ছে আর এবং এল হচ্ছে প্যারালালি দেয়া থাকে, ওইটার ইকুইভ্যালেন্টের জন্য ইকুইভ্যালেন্ট আর এবং এল সিরিজে বের করছি আর কি। তোমার কনফিউশন দূর হয় নাই নাকি? স্যার ওই যে আপনার যে লাল কালি দিয়ে এল এবং আর যে লিখেছিলেন এরপর থেকে স্যার 3-4টা সার্কিট আঁকলেন যে স্যার স্টেপ গুলো স্যার আবার একটু মানে ওভারভিউ দিলে ভালো হতো আর কি স্যার। দেখো এই যে ধরো যে আমি এখানে যে সার্কিটটা আঁকলাম এটা হচ্ছে ধরো যে কলপিটস অসিলেটরের স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, তাহলে এই এতটুকু অংশের জন্য যে পিয়ার্স অসিলেটর যে পার্টটুকু আছে পিয়ার্স অসিলেটরের জন্য হচ্ছে আমি একটা রেজিস্টর পাচ্ছি, নেগেটিভ রেজিস্টর পাচ্ছি আর এটা হচ্ছে ক্যাপাসিটর পাচ্ছি, ঠিক আছে না? এটার সাথে এই রেজিস্টর এবং ইন্ডাক্টর হচ্ছে প্যারালালি দেয়া আছে। তাহলে আমরা যদি বলি যে এখানে ইন্ডাক্টর আছে এবং ক্যাপাসিটর দেয়া আছে, এখান থেকে আমি একটা এলসি অসিলেশন পাবো, সাইনোসয়েডাল অসিলেশন পাবো। কন্ডিশন হচ্ছে কি যে এই টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু যাতে 0 থাকে। এই টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু কি 0 তুমি বলতে পারবা কিভাবে? এখানে দেখো আপনি এই দুটা সিরিজে আছে, এই দুটা সিরিজের সাথে এইটা এবং এইটা প্যারালালি দেয়া আছে। জি স্যার। বুঝতে পারতেছো? যদি এরকম ভাবে সিরিজে দেয়া থাকতো তখন তুমি বলতে পারতা সিরিজ রেজিস্ট্যান্স তখন কত হইতো, এটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ, তখন দুটো কাটাকাটি করে 0 পজিটিভ হইতো। হলে কিন্তু এখানে তুমি তো সরাসরি যোগ করতে পারতেছো না। জি স্যার। ঠিক আছে, এই জন্য যাতে সরাসরি যোগ করতে পারে এই জন্য হচ্ছে শুধুমাত্র এই অংশটুকুকে আমরা একটা সিরিজ রেজিস্টর এবং সিরিজ ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করবো আর কি, বা ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্টর এবং ইন্ডাক্টর বের করব। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি স্যার এত স্যার। ঝামেলা করার কি দরকার ছিল স্যার? এই আটটা দেওয়ার মানে আটটা যদি এল এর সাথে আমি শুরুতেই সিরিজে দিয়ে দিতাম তাহলে তো স্যার এই ঝামেলা শোনো, আর যেটা দেয়া থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এখানে এটা তো ধরো যে এখান থেকে যে আউটপুটটা থাকবে সেই আউটপুটটা অন্য কোনো একটা লোডের মধ্যে থাকবে।
অন্য একটা বাইরে আমি কোথাও আউটপুট হিসেবে দিব বা অন্য কোথাও অ্যাপ্লাই করবো আর কি, ওদের একটা রেজিস্টার থাকতে পারে না, আউটপুট রেজিস্টার থাকতে পারে না, সেই আউটপুট রেজিস্টার বা যতগুলো রেজিস্টার থাকবে সবগুলাকে ধরো যে জাস্ট একটা রেজিস্টারে লাম্প করে দিলাম আর কি, যদি এরকম ভাবে রেজিস্টার থাকে সবগুলাকে ধরো যে আরো যদি কোনো লস থাকে, অন্য কোনো লস থাকে, সবগুলাকে একসাথে করে ইকুইভ্যালেন্ট এখানে একটা রেজিস্টার ধরলাম আর কি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু কমপ্লেক্স। আমি বলতে চাইছিলাম যে একটু পড়লে একটু ভালো মতো একটু ইন ডিটেইলস পড়ো, তাহলে হয়তো পরবর্তীতে একটা আছে না পরে, আচ্ছা যাও কি হইতেছে বুঝলাম, জি অন্তত স্যার, বোঝার বোঝা চেষ্টা যাচ্ছে। করলাম আর কি, এরকম আর কি। আচ্ছা, তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এই দুইটা সার্কিটকে ইকুইভ্যালেন্ট বানানো আর কি। তাহলে এই সার্কিটের ইম্পিডেন্সের ভ্যালু এবং এই সার্কিটের ইম্পিডেন্সের ভ্যালু যদি সেম হয় তাহলে তো কাজ হয়ে যাচ্ছে, ঠিক না? এই সার্কিটের ইম্পিডেন্সের ভ্যালু কত হবে? আরপি প্লাস জে ওমেগা এলসি, প্যারালাল জে দেয়া আছে ওমেগা কিন্তু, প্যারালাল দেয়া আছে, প্যারালাল হলে কি হবে? তো 1 বাই আরপি 1 বাই আরপি 1 বাই জে ওমেগা এলপি, তারপর হচ্ছে ইনভার্স করতে হবে, ঠিক না? জি স্যার। তাহলে এটা কত আসতেছে? রেজাল্ট আসবে আরপি ইনটু জে ওমেগা এলপি ডিভাইডেড বাই আরপি প্লাস জে ওমেগা এলপি, গুণফল বাই যোগফল। আরপি এলপি এরকম, ঠিক আছে? এখানে যদি আমি উপরে নিচে আর মাইনাস জে ওমেগা এলপি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে নিচে থাকবে হচ্ছে আর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল, আচ্ছা আরপি বাদ গেছে না, আরপি স্কয়ার, আর উপরে থাকবে জে ওমেগা এলপি আরপি, আরপি মাইনাস জে ওমেগা এলপি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু একটা ধরি, ধরো যে আমি কিউ একটা টার্ম ধরলাম বা কোয়ালিটি ফ্যাক্টর, যেটার না মান ধরলাম হচ্ছে আরপি বাই ওমেগা এলপি, এরকম ধরলাম, হ্যাঁ? তাহলে উপরে নিচে যদি আমি এই ওমেগা স্কয়ার এলপি স্কয়ার দিয়ে ডিভাইড করে দেই, আচ্ছা এটা মনে হয় ছোট হয়ে যাচ্ছে না, এখানে দিই, তাহলে স্যার স্যার নিচে এখানে যে আর পি স্কোয়ারটা মনে হয় হবে না, যে এর সাথে যেটা দিয়েছে। হবে তো, নিচে হচ্ছে আর মাইনাস জে ওমেগা এলপি দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি আর কি, জি স্যার, আর তাহলে প্লাস জে ওমেগা এলপি ইনটু হচ্ছে আর মাইনাস জে ওমেগা এলপি, তাহলে এস স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে আর কি। স্যার নিচে মাইনাস হবে না? না মাইনাস হবে আমি না, বলতেছি স্যার, এই যে ওমেগা স্কোয়ার এলপি স্কোয়ার, এখানে যে আর পি স্কোয়ারটা দিয়েছেন এটা কি হচ্ছে? আরপি স্কয়ার হবে না। আর পি স্কয়ার হবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের ভালো ভালো, এটা হলো 1, হ্যাঁ? না উপরে নিচে জাস্ট ওমেগা স্কয়ার এলপি স্কয়ার দিয়ে ডিভাইড করে দেব, আমি জাস্ট এই যে একটু সিম্পলিফাই করার চেষ্টা করতেছি আর কি, যে এটা দিয়ে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে জে ওমেগা এলপি, সরি আরপি বাই আরপি স্কয়ার বাই ওমেগা এলপি প্লাস আরপি, ঠিক আছে? আরপি স্কয়ার আর জে ওমেগা এলপি, আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখি, তাহলে এটা পাচ্ছি হচ্ছে আরপি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কিউ স্কয়ার প্লাস হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে জে আরপি স্কয়ার বাই ওমেগা এলপি 1 প্লাস কিউ স্কয়ার। আচ্ছা, তাহলে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই লেফট সাইডে যে সার্কিটটা ছিল তার ইম্পিডেন্সের ভ্যালু এটা, আর রাইট সাইডে যেটা ছিল তার ইম্পিডেন্সের ভ্যালু কত হবে? আর এস প্লাস হচ্ছে জে ওমেগা এল এস, এরকম না? জি স্যার এরকম। আচ্ছা,
তাহলে এটার রেজিস্ট্যান্স এবং এটার রেজিস্ট্যান্স তখন সমান হবে, যেহেতু আমি বলতে চাইছি যে দুইটা সার্কিটের ইম্পিডেন্স হচ্ছে বা ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আর এস সমান কি লিখতে পারবো, আর পি বাই 1 প্লাস কিউ স্কোয়ার। আর ওমেগা এল এস সমান কি লেখা যাবে, আর পি স্কোয়ার বাই ওমেগা এল পি 1 প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, উপরে নিচে যদি আমি কিউ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে স্কোয়ার এল পি স্কোয়ার বাই আর পি স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 1 বাই কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে 1 হয়ে যাবে আর কি। তো 1 প্লাস 1 বাই কিউ স্কোয়ার, আর এখানে পাবো এটা কাটা গেল জাস্ট ওমেগা এল পি এরকম। তাহলে এল এস সমান পাবে হচ্ছে এল পি বাই 1 প্লাস 1 বাই কিউ স্কোয়ার, যে অনেক বড় একটা ক্যালকুলেশন যেটাই হোক। মানে এরকম একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর যদি প্যারালালি লাগানো থাকে, তার ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্টর এবং ইন্ডাক্টরের ভ্যালুটা হচ্ছে দেখতে এরকম হবে। আর এস এর ভ্যালুটা হচ্ছে আর পি বাই 1 প্লাস কিউ স্কোয়ার, আর এল এস এর ভ্যালুটা হচ্ছে এল পি বাই 1 প্লাস 1 বাই কিউ স্কোয়ার। এন্ড কিউ যদি ধরো যে 1 থেকে অনেক বড় থাকে, তো নরমালি যে কেস হয় যে কিউ যদি 1 থেকে অনেক বড় থাকে তাহলে দেখা যাবে যে তুমি এটা ইকুয়ালস টু এই যে 1 বাই কিউ স্কোয়ার। তাহলে ধরো কিউ স্কোয়ার যদি অনেক বড় থাকে, সাপোজ ধরো যে কিউ 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 এর ভ্যালু যদি 50 বা এরকম 100 এর মধ্যে কিছু হয়, তাহলে 1 বাই কিউ স্কোয়ার এর ভ্যালু হচ্ছে জাস্ট তুমি জিরোই ধরতে পারো আর কি। তাহলে অ্যাকচুয়ালি এল এস এর ভ্যালুটা তোমার এল পি এর সমানই হবে অনেকটা, এবং এখানে এই আর এস এর ভ্যালুটা হচ্ছে আর পি থেকে অনেক ছোট হবে। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এইখানে অসিলেশনটা কখন হবে, এখানে অসিলেশনটা কখন হবে যখন আমার এই আর এস এর ভ্যালু এই আর এর সমান হবে। যেই ফ্রিকোয়েন্সির জন্য, যেই ওমেগার জন্য এই রেজিস্ট্যান্সের ভ্যালু এই রেজিস্ট্যান্সের ভ্যালু সমান হবে, তখন আমি অসিলেশনটা পাবো। কন্ডিশন হচ্ছে এটা, বুঝতে পারছি? জি স্যার। এবং ওই অসিলেশন ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত হবে? স্যার ওমেগা অসিলেশন ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত হবে? 1/√LC। এল এল বলতে এখানে এল এস আর কি, এল এস সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? স্যার ওই যে 1 বাই আই সি 1 প্লাস 1 বাই সি 2, এই যেটা, বুঝতে পারছি? জি স্যার। স্যার ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা এখন? এটা ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে যখন অসিলেশন হবে তখন হচ্ছে শুধু এই এল এস থাকবে আর হচ্ছে সি কিউ থাকবে, এইটা এবং এটা কাটা যাবে। বা তুমি বলতে পারো যে টোটালটা হচ্ছে তোমার ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝতে পারছি? এটা শুধু অসিলেশন ফ্রিকোয়েন্সির জন্য স্যার। হ্যাঁ, বুঝা গেল? আচ্ছা, এখন তোমরা আরেকটা জিনিস ট্রাই করবা, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছিলাম না যে এখানে ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটর থাকবে, জাস্ট এই ক্যাপাসিটর গুলা দুইটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দিবা এবং এই ইন্ডাক্টরটা একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিবা। তাহলে যেটা পাবা সেটাকে বলা হচ্ছে তোমার হার্টলি অসিলেটর বলে। রিপ্লেস গুলো আরেকবার বলেন, কোনটা দিয়ে কাকে সরি, কোনটা দিয়ে কাকে রিপ্লেস করব ওটা এই আরেকবার যে একটু বলুন। এই C1 এবং C2 এই ক্যাপাসিটর সার্কিটটা এরকমই থাকবে, জাস্ট এই ক্যাপাসিটর গুলো ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দিবা আর ইন্ডাক্টরটাকে একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিবা। তাহলেও একটা অসিলেটর পাবা, সেই অসিলেটর নাম হচ্ছে তোমার হার্টলি অসিলেটর। ঠিক আছে, ওইটারও একটু সিমিলার ক্যালকুলেশন গুলো করবা, দেখবে যে কেমন আসে। বুঝতে পারছি? আর একটা জিনিস কনফিউজ হয়ে গেল যে এলএস আর এলপি টা প্রায় ইকুয়াল কেমন হলো, এটা একটু বললে ভালো হতো। এলএস এবং এলপি ইকুয়াল হবে যদি আমাদের এই কিউ এর ভ্যালুটা অনেক 1 থেকে অনেক বড় থাকে। মানে কিউ এর ভ্যালুটা ডিফাইন করা হচ্ছে এরকম, আরপি ডিভাইড বাই হচ্ছে ওমেগা এলপি। মানে বলতে পারো যে মানে কি বলবো, যে এই রেজিস্টরের মধ্যে ড্রপ কতটুকু হচ্ছে আর হচ্ছে ইন্ডাক্টরের কাছে ড্রপ কতটুকু হচ্ছে, এই দুইটা রেশিও যেটা আছে, রেজিস্টিভ ইম্পিডেন্সের ভ্যালু এবং হচ্ছে ইন্ডাকটিভ ইম্পিডেন্সের ভ্যালু, এই দুটো যদি ধরো যে এই রেশিওটা যদি 1 থেকে অনেক বড় থাকে তখন তুমি এটা সমান ধরতে পারো, তা না হলে সমান হবে না, বা এই দুটো সমান হবে না। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো।
এইখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে স্যার? ব্যাপারগুলো স্যার একটু জটিল স্যার, আগের থেকে বইলা দিলে স্যার ওরকম প্রিপারেশন থাকতো আর কি। আমি বুঝতেছি না, তো কোশ্চেন নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে আর কি, যে কেমনে কোশ্চেন করা যায়। স্যার আপনার চিন্তা ভাবনা শেষ হলে আমাদের স্যার একটু আউটলাইন দিলে স্যার ভালো হইতো স্যার, ব্যাপারগুলো স্যার অনেক স্যার। তুমি বুঝার চেষ্টা করো না এগুলা ইয়া নিয়ে তো। স্যার লাস্ট ক্লাসে স্যার ফুল প্রশ্নের উপর একটা ওভারভিউ দিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, স্যার ক্লাসের শেষের দিকে স্যার ফুল প্রশ্নের উপর আমাদের একটা ওভারভিউ দিলে ভালো হতো। আচ্ছা দিব না সমস্যা নেই। স্যার এটা স্যার কিভাবে করবো কে কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখো যে কলপিটস অসিলেটরের যে ফ্রিকোয়েন্সি দেখতে পাইতেছো, বই দেখতে পাইতেছো? আচ্ছা এই যে অসিলেশন ফ্রিকোয়েন্সি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/L, তারপর হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু সেটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার হার্টলি অসিলেটরের ফ্রিকোয়েন্সি। এবং কন্ডিশন যেটা ছিল, কন্ডিশনটা হচ্ছে তোমার এখানে একটা কন্ডিশন থাকবে যে জিএম এর সাথে C1 C2 এর একটা কন্ডিশন থাকে। কন্ডিশনের একটা হচ্ছে যে যখন যেই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালু এবং এই আরএস রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হবে, তখন হচ্ছে আমি অসিলেশন পাবো, মানে সাস্টেইনড অসিলেশন পাবো, তা না হলে আমি পাবো না। বুঝতে পারছি? কন্ডিশন হচ্ছে এটা, যে হার্টলি বা কলপিটস অসিলেটরের মধ্যে অসিলেশন পাওয়ার কন্ডিশনটা কি, তখন তোমাকে বলতে হবে যে -GM/ω² C1 C2 এটা যাতে এই আরএস রেজিস্ট্যান্সের সমান হয়। ঠিক আছে, তখন হচ্ছে আমি অসিলেশনটা পাবো। প্র্যাকটিক্যাল সার্কিটের মধ্যে একটু আরো দেখবে যে অনেক কিছু দেয়া থাকে। এই যে দেখো এখানে ধরো যে বিজিটি দিয়ে দিছে, এটা এরকম করে কেন, বিজিটি দিয়ে দিছে, তো এখানে ধরো যে এই একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিতেছে আর কি, ভিসিসি, তারপর হচ্ছে এখানে একটা দুইটা রেজিস্টার হচ্ছে ভোল্টেজ ডিভাইড করে দিয়ে এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে আর কি। এটা আমি একটু দেখবো, দাঁড়াও এটা একটু দেখে বা এক্সপ্লেনেশনটা কি হবে, যে এখানে গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড কি সেম হবে কিনা দেখে আমি একটু আরো পড়াশোনা করে দেখতে হবে আর কি আরো। ঠিক আছে, এইগুলো হচ্ছে কলপিটস অসিলেটর। এরপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল অসিলেটরের ধারণাটা হচ্ছে সেম, আগের মতোই সেম কনফিগারেশন। ধরো যে তোমাদের এরকম একটা কনফিগারেশনই থাকবে, এটার মধ্যে আমি কি করছিলাম, একটা ইন্ডাক্টর দিয়ে দিয়েছিলাম না, এটা তো ইন্ডাক্টর দিয়ে দিয়েছিলাম, তো ওই ইন্ডাক্টরের বদলে এখানে একটা ক্রিস্টাল দেয়া হয়, আর কিছু না। বুঝতে পারছি? স্যার ক্রিস্টাল কি জিনিস? ক্রিস্টাল কি জিনিস? হ্যাঁ, এটা হচ্ছে তোমার পিজো ইলেকট্রিক ক্রিস্টাল বলে। পিজো ইলেকট্রিক ক্রিস্টাল মানে হচ্ছে এখানে তোমার ধরো যে সার্টেন পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এখানে একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, বা মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করলে ইলেকট্রিক্যাল ভোল্টেজ পাওয়া যায়, বা ইলেকট্রিক্যাল ভোল্টেজ অ্যাপ্লাই করলে মেকানিক্যাল স্ট্রেস পাওয়া যায়, এরকম একটা ক্রিস্টাল বলে এটাকে। যাই হোক, মেইন কনসেপ্ট হচ্ছে তোমার এই যে অংশটুকু আছে এই অংশটুকু সেম থাকবে, শুধুমাত্র হচ্ছে এই যেখানে ইন্ডাক্টরের বদলে এখানে একটা ক্রিস্টাল দিয়ে দিব, বা ইন্ডাক্টর বা রেজিস্টরের বদলে এখানে একটা ক্রিস্টাল দিয়ে দিব। দেখো একটা ক্রিস্টাল দেখতে মানে যে সিম্বলটা দেখতে এরকম থাকে, এবং এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে দেখতে এরকম হবে। একটা ইন্ডাক্টর, তার সাথে একটা সিরিজ ক্যাপাসিটর থাকে, যে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা ধরো যে মোটামুটি অনেক কম, এটার সাথে প্যারালালি একটা আরেকটা ক্যাপাসিটর থেকে সিপি, আর ইন্ডাক্টরের জন্য একটা ধরো যে রেজিস্টিভ লস থাকে সেটা হচ্ছে আর। ঠিক আছে, মানে এটা কিভাবে আসছে, এটা ধরো যে ক্রিস্টালে মানে যারা ধরো যে ক্রিস্টাল নিয়ে ভালো টিয়া করে বা ক্যারেক্টারাইজেশন করে, সেই এই ভ্যালুগুলো বের করে যে এই ক্রিস্টালের জন্য ইন্ডাকটেন্সের ভ্যালু এত, বা এই সিরিজ ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত, বা রেজিস্ট্যান্সের ভ্যালু কত, সিরিজ ক্যাপাসিটর প্যারালাল ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত, সবগুলো বের করে জাস্ট এইটার ইকুইভ্যালেন্ট এটাতেই বের করে আর কি। মানে জিনিসগুলো হচ্ছে কি যে তোমাদের সিগন্যাল সিস্টেমের মধ্যে সম্ভবত যে কিছু ছিল না, যে মেকানিক্যাল সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করা। জি স্যার ছিল। হ্যাঁ, মানে আমরা আর যাই পারি না পারি, আমাদের সব কাজ হচ্ছে তোমার যে এই যে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, এর বাইরে আমাদের আর কিছু নাই আর কি। তো বাকি যাই থাকবে, যত ফিজিক্যাল ফেনোমেনাই থাকুক না কেন, সবগুলোকে আমরা কি করি, এইগুলোর মধ্যে ট্রান্সফার করে দিই। তোমরা মেশিনের মধ্যে গিয়ে দেখছো অনেক বিশাল বড় একটা মেশিন, কিন্তু আলটিমেটলি খুবই ছোট একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বা রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর এরকম ভাবে থাকে আর কি। ঠিক একই রকম ভাবে যে ক্রিস্টাল আছে, তো এটার ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট কত হবে, কেমন হবে, একটু দাঁড়াও।
আচ্ছা, তো যেটাই হোক মানে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে দেখতে এরকম হবে আর কি। এটা বিশ্বাস করো, বইও বলছে, আমিও বলতেছি এরকমই হবে দেখতে। যেটাই হোক, এখন এইটার শেষ করছি। আচ্ছা এইটার ইম্পিডেন্সের ভ্যালুটা কত হবে এটা বের করা যাবে না? ধরো যে একটা ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর সিরিজে দেয়া আছে, তারপর হচ্ছে তার সাথে প্যারালাল একটা ক্যাপাসিটর দেয়া আছে, এটা ইম্পিডেন্সের ভ্যালু বের করা যাবে না? এরকম ভাবে বের করছে আর কি। এটা বের করলে যেটা দেখা যায় যে ইম্পিডেন্সের ভ্যালুর যেটা বা রিঅ্যাকট্যান্স যেটা, ঠিক আছে, রিঅ্যাকট্যান্সের কার্ভগুলো দেখতে এরকম হয় আর কি। এটা এটা প্লটটা তুমি এখানে করেও দেখতে পারো বা ম্যাটল্যাবে করেও বা দেখতে পারো আর কি। দেখতে এরকম হবে আর কি। ফ্রিকোয়েন্সির সাথে সাথে এই টোটাল ক্রিস্টালের তোমার ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়। তো যখন রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা হচ্ছে পজিটিভ থাকে তখন এটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ বলি, আর যখন নেগেটিভ থাকে তখন হচ্ছে এটা ক্যাপাসিটিভ থাকে। এখন দেখো যে আমি যদি এই সার্কিটের মধ্যে এখানে যদি একটা ক্রিস্টাল দিতে চাই, ঠিক আছে, তো ক্রিস্টালটা যদি এখানে অসিলেটর হিসেবে কখন কাজ করবে? যদি আমাদের এখানে যেটা আমি ইউজ করব বা যেই কম্পোনেন্টটা ইউজ করব সেই কম্পোনেন্টটা যদি ইন্ডাকটিভ হয় বা ইন্ডাক্টরের মতো কাজ করে, ঠিক আছে না? আমার কথা ধরতে পারতেছো? মানে স্যার আর- ওই যে অসিলেটরের ভিতরে যে রেজিস্ট্যান্স আছে ওইটাকে বাদ দেওয়ার জন্য আমরা বাকি কনফিগারেশনটা লাগাইতেছি। না মানে না, আমি বলি এখানে তোমার কি লাগতেছে মানে এই সার্কিটের মধ্যে এই যে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এই রেজিস্টার এবং হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। আমি এখান থেকে যদি একটা মানে অসিলেশন পাইতে চাই তাহলে কি করা লাগবে? এখানে একটা ইন্ডাক্টর দেয়া লাগবে, সাথে একটা সিরিজ রেজিস্টর থাকবে, ঠিক আছে না? জি কন্ডিশন স্যার। হচ্ছে এখানে একটা ইন্ডাক্টর দেয়া লাগবে। তাহলে আমি এই যে ক্রিস্টালটা আমি লাগাবো এই ইন্ডাক্টর এবং আলাদাভাবে ইন্ডাক্টর এবং রেজিস্টর না দিয়ে শুধু এখানে একটা, এটার বদলে আমি একটা জাস্ট ক্রিস্টাল লাগাই দিব আর কি, ক্রিস্টাল লাগাই দিব। তাহলে ক্রিস্টালটা যাতে একটা রেজিস্টর, সিরিজ রেজিস্টর এবং সিরিজ ইন্ডাক্টরের মতো কাজ করে বা ইন্ডাকটিভ হিসেবে কাজ করে আর কি। বুঝতে পারছি? জি স্যার। ইন্ডাকটিভ হিসেবে যাতে কাজ করে এইটা ব্যবস্থা করতে হবে আর কি। তাহলে দেখো ইন্ডাকটিভ কখন হচ্ছে? ইন্ডাকটিভ দেখা যায় যে এখানে তোমার দুইটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থাকে, এই ক্রিস্টাল অসিলেটরের মধ্যে দুইটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থাকে। রেজোন্যান্স দুই রকম ভাবে হয়, তোমার সিরিজ রেজোন্যান্স থাকে আর একটা হচ্ছে তোমার প্যারালাল রেজোন্যান্স থাকে। সিরিজ রেজোন্যান্সের মধ্যে আমাদের ইম্পিডেন্সের ভ্যালুটা কেমন হয়? সবচেয়ে মিনিমাম হয়। আর প্যারালাল রেজোন্যান্সের মধ্যে ম্যাক্সিমাম হয় আমার যত ধারণা আছে, ঠিক আছে, তোমরা ভালো বুঝতে পারবা। যাই হোক, এখানে তোমার দুইটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, একটা হচ্ছে তোমার ওমেগা এস, এটা তোমার সিরিজ রেজোন্যান্সের জন্য, আর একটা হচ্ছে তোমার ওমেগা পি, সেটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্সের জন্য। তো নরমালি দেখা যায় যে এই ওমেগা এস এবং ওমেগা পিটা হচ্ছে খুবই কাছাকাছি থাকে। তার মানে এই টোটাল ক্রিস্টালটা হচ্ছে ইন্ডাকটিভ থাকবে হচ্ছে খুবই অল্প ফ্রিকোয়েন্সির জন্য, খুবই অল্প ফ্রিকোয়েন্সির জন্য এই ক্রিস্টালটা হচ্ছে ইন্ডাকটিভ থাকে, আর বাকি সময় সে ক্যাপাসিটিভ থাকে। তাহলে আমাদের যদি এই ক্রিস্টালটা দিয়ে অসিলেটর বানাইতে হয় তাহলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে এই ক্রিস্টালটাকে মানে ইন্ডাক্টর হিসেবে কাজ করতে হবে। তাহলে যেই ফ্রিকোয়েন্সির জন্য সে ইন্ডাক্টর থাকবে সেই ফ্রিকোয়েন্সির আমি অসিলেশন পাবো। যদি এটা ক্যাপাসিটিভ থাকে তাহলে কিন্তু আমি কোনো অসিলেশন পাবো না। তাহলে অসিলেশন পাইতে হলে কি করতে হবে? ক্যাপাসিটরটা যেই ফ্রিকোয়েন্সির জন্য আমি ইন্ডাক্টর হিসেবে কাজ করবে সেই ফ্রিকোয়েন্সির অসিলেশন আমি পাবো আউটপুটের মধ্যে। বুঝতে পারছি? মানে একটা জিনিস দেখো যে তুমি পরবর্তীতে ধরো যে অনেকে হায়ার স্টাডি করতে যাবা বা পিএইচডি করতে যাবা, দেখবা যে হচ্ছে মেইন কনসেপ্ট গুলো হচ্ছে সিম্পল থাকে। মেইন কনসেপ্ট যেটা আছে সেটা কিন্তু সিম্পল। যেমন ধরো যে আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে এটা, এটার সাথে আমি এখানে একটা ইন্ডাক্টর লাগাবো বা ইন্ডাকটিভ টাইপের কোন একটা এলিমেন্ট লাগাবো। এটা তুমি ক্রিস্টাল দিয়েও লাগাইতে পারো বা অন্য যদি কোনো তুমি নতুন কোনো ম্যাটেরিয়াল পাও যেটা হচ্ছে ধরো যে ইন্ডাক্টরের মধ্যে কাজ করে, ওরকম তুমি এখানে দিয়ে রিপ্লেস করে দিবা। বুঝে গেছে? মেইন কনসেপ্ট গুলো হচ্ছে সিম্পল থাকে, কিন্তু তোমার ম্যাথমেটিক্স এগুলো জানা থাকতে হবে জাস্ট অ্যানালাইসিস করার জন্য বা এই জিনিসগুলো আসলে থিওরিটিক্যালি ভ্যালিডেট করার জন্য। কিন্তু মেইন কনসেপ্ট গুলো দেখবে যে খুবই সিম্পল থাকে, তুমি এইটার মধ্যে জাস্ট মডিফাই করতে পারবে। এখন তোমাকে বের করতে হবে যে আসলে মেইন সিম্পল থিওরিটা আসলে কি, ঠিক আছে? তো এটা আমরা যেটা দেখলাম যে এখানে হচ্ছে একটা ইন্ডাক্টর এবং একটা রেজিস্টর লাগবে আর কি। তাহলে যেই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এই ক্রিস্টালটা ইন্ডাকটিভ হিসেবে কাজ করবে সেই ফ্রিকোয়েন্সির অসিলেশন আমি পাবো। তা না হলে এখানে যদি আমি একটা ক্যাপাসিটর দিয়ে দিই, ইন্ডাক্টরের বদলে যদি ক্যাপাসিটর দিয়ে দিই তাহলে কি আমি অসিলেশন পাবো? এলসি অসিলেশন পাবো? না স্যার। পাবো না, কারণ এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, কোনো সমস্যা নেই, দুইটা ক্যাপাসিটর যোগ করে দিলে ইকুইভ্যালেন্ট একটা ক্যাপাসিটর, জাস্ট একটা আরসি সার্কিট বা কিছু হবে না। কিন্তু যদি এখানে একটা ইন্ডাক্টর হিসেবে কাজ করে তখন আমি এখানে একটা অসিলেশন পাবো। বুঝতে পারছি? জি স্যার।
এটাই এখানে একটু দেখবা যে ভংসং করে অনেক কষ্ট করে এরকম ভাবে একটা ডিজাইন করছে আর কি, আর কিছু না। এটাই বলছে যে এখানে জাস্ট যেটা করছে সেটা হচ্ছে ক্রিস্টালের ইম্পিডেন্সটা বের করছে। ক্রিস্টালের ইম্পিডেন্সের কার্ভটা হচ্ছে দেখতে এরকম হবে। এখন একটা জিনিস হচ্ছে কি যে ক্রিস্টাল অসিলেটরের হচ্ছে তোমার সিলেক্টিভিটি অনেক বেশি। মানে হচ্ছে সে ধরো যে বাজারে দেখবে যে অনেক ক্রিস্টাল অসিলেটর পাওয়া যায় 15 মেগাহার্জ ক্রিস্টাল বলেই দেয়া থাকে যে 15 মেগাহার্জের ক্রিস্টাল থাকবে। কারণ হচ্ছে দেখো যে এই যে ওমেগা এস এবং ওমেগা পি এই দুটা ধরো যে দুইটার মাঝখানে দুইটা ধরো যে 15 মেগাহার্জের সমান আর কি, বুঝে গেছে? তাহলে এই শুধু সে এই ক্রিস্টাল অসিলেটর দিয়ে যখন আমি অসিলেটর বানাবো তখন সে শুধুমাত্র হচ্ছে 15 মেগাহার্জের কাছাকাছি যখন হবে তখনই হচ্ছে ওই ক্রিস্টালটা আমার ইন্ডাক্টর হিসেবে কাজ করবে এবং তখন আমি অসিলেশন পাবো। অন্য ফ্রিকোয়েন্সি যদি থাকে সেগুলোর জন্য সে ইন্ডাক্টর হিসেবে কাজ করবে না, অসিলেশনও পাবো না। তাহলে ওই ক্রিস্টাল থেকে শুধুমাত্র আমি হচ্ছে 15 মেগাহার্জের অসিলেশনটা পাবো। তার এটা ব্যবহার করার সুবিধা কি, মানে যেহেতু খুব ছোট সুবিধাটা হচ্ছে যে কোনো ধরনের ডিজিটাল সার্কিটের মধ্যে তোমরা যারা যে আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলার ইউজ করে দেখবা যে সবগুলা মাইক্রো কন্ট্রোলার বা ডিজিটাল সার্কিটের সবগুলো অপারেশন হচ্ছে একটা নির্দিষ্ট ক্লকের সাথে সিনক্রোনাইজ করা থাকে এবং ক্লক ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফিক্স থাকে আর কি। বা ল্যাপটপও যারা দেখবে যে এই যে 3.1 গিগাহার্টজ বা এরকম কিছু লেখা থাকে, মানে ল্যাপটপে যতগুলো অপারেশন হবে সবগুলো অপারেশন হচ্ছে একটা ক্লকের সাথে সিনক্রোনাইজ করা থাকে এবং ক্লক ফ্রিকোয়েন্সিটা যাতে খুব চেঞ্জ না হয়, ঠিক আছে? তাহলে আমাদের খুবই হাইলি সিলেক্টিভ একটা অসিলেটর লাগবে যেটা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফিক্স থাকবে, কোনো সময় চেঞ্জ হবে না, যেটা হচ্ছে এই যে ক্রিস্টাল অসিলেটর দিয়ে বানানো যায় খুবই অল্প রেঞ্জের মধ্যে। ধরো যে এখানে 15 মেগাহার্টজ পর্যন্তই সে হচ্ছে ইন্ডাক্টর হিসেবে কাজ করে এবং ওইটার ফ্রিকোয়েন্সি তুমি আউটপুটের মধ্যে পাবা, যেই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না। বুঝতে পারছি? তুমি এটার ক্ষেত্রে দেখো ধরো যে আমি আলাদাভাবে ইন্ডাক্টর এবং রেজিস্টর দিয়ে আলাদাভাবে করতে পারি এবং এই ইন্ডাক্টরটাকে ভেরি করতে পারি। ভেরি করলে যেটা হবে আমি এখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সির অসিলেশন পাবো, 10 মেগাহার্টজ পাইতে পারি, 15 মেগাহার্টজ পাইতে পারি, 20 মেগাহার্টজ পাইতে পারি আমি যদি এই ইন্ডাক্টরটা চেঞ্জ করি। কিন্তু এমন অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানে আমার ধরো যে আমাদের অসিলেশন ফ্রিকোয়েন্সিটা ফিক্সড রাখা দরকার সেখানে হচ্ছে ধরো যে এই যে ক্রিস্টাল অসিলেটর গুলো ইউজ করা হয়। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, বাকিটা মানে এখানে যে ক্যালকুলেশন বা কথাবার্তা গুলো আছে এগুলো তুমি এমনিতেই পড়লেই পারবা। কিছু জিনিস হচ্ছে পড়লেই পারা যায়, কিছু জিনিস একটু অনেক সময় খটকা লাগে তখন এগুলো দেখলে পারা যাবে। আচ্ছা, আমি ভাবছিলাম হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর এগুলো শুরু করবো আজকে সম্ভবত মনে হয় হচ্ছে না, 11টা বেজে গেছে। এটাও কি সিলেবাসে আছে? হ্যাঁ, সিলেবাসটা আমি দেখাই, সিলেবাসের মধ্যে কতটুকু বাকি আছে। ওই এই যে আমরা ফিল্টার দেখছি, ফিল্টারের মধ্যে যতগুলো আছে সবগুলো দেখছি, টিউনড অ্যাম্পলিফায়ারও দেখা হয়েছে কম বেশি। আচ্ছা, অসিলেটরের মধ্যে বেসিক অসিলেটর বিল্ডিং ব্লক, ক্রাইটেরিয়া, কন্ডিশন ফর সাস্টেইন সাইনুসোইডাল অসিলেশন, অসিলেটর সার্কিট, অপএম, আরসি, এলসি আর ক্রিস্টাল এই পর্যন্ত দেখানো হয়েছে আর কি। এরপর হচ্ছে নন সাইনুসোইডাল অসিলেটর, টাইমিং সার্কিট, বেসিক ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর সার্কিট, জেনারেশন অফ স্কোয়ার ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম ইউজিং স্টেবল মাল্টিভাইব্রেটর, জেনারেশন অফ স্ট্যান্ডার্ড পালস মিড ট্রিগার সার্কিট, ভোল্টেজ কন্ট্রোল। এই জিনিসগুলো এখনো বাকি আছে। সমস্যা নেই, এই জিনিসগুলো হচ্ছে বোঝা সহজ, খুবই সহজ এবং ইন্টারেস্টিং মনে হয়। এত সিলেবাস কেন স্যার? তুমি ইঞ্জিনিয়ার হবে এগুলো জানবা না? ইন্টিগ্রেটেড সার্কিটটা কি স্যার ইলেকট্রনিক্স 3 দিত কামরুল স্যার, স্যার পড়াবেন? একসাথে 2 এর মেজে এতগুলো স্যার। ইলেকট্রনিক্স সরি আরেকটা দিত ইলেকট্রনিক্স 3। ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, এরপরে অ্যানালগ পাওয়ার ইলেকট্রনিক্স আছে। অন্তত জাস্ট জিনিসগুলো ইন ডেপথ দেখো, আমরা তো পড়ানোর সময় আসলে ইন ডেপথ আসলে পড়ানো সম্ভব হয় না, ঠিক আছে? ইন ডেপথ হচ্ছে ধরো যে এক একজন এক এক দিকে যাবে। তারপর ধরো তুমি বড় হয়ে কোনো কিছু করতে চাইলে তখন হচ্ছে ইন ডেপথ তুমি আরো অ্যানালাইসিস করতে হবে আর কি। কিন্তু এখন যেটা করা হয় জাস্ট ইন্ট্রোডাকশন গুলো দেওয়া হয়, কি বেসিক কনসেপ্ট গুলো জাস্ট বোঝানোর চেষ্টা করা হয়। আচ্ছা, আরেকজন ইন্টিগ্রেটেড সার্কিট, হ্যাঁ ইন্টিগ্রেটেড সার্কিটের বেসিক গুলো কি কামরুল স্যার পড়াবে? হ্যাঁ, কামরুল দেখানোর কথা। ট্রিপল 5 টাইমার আছে, এগুলো কি আপনি পড়াবেন? আর যেসব ট্রিপল এগুলো 5 আছে টাইমার আইসি তো তোমাদের সিলেবাসের মধ্যে আমি দেখতেছি না, কিন্তু ট্রিপল 5 আইসি সম্পর্কে মোটামুটি একটু ভালো ধারণা থাকলে, কারণ অনেক সময় ধরো যে তোমরা প্রজেক্ট করার সময় আসলে ট্রিপল 5 টাইমারটা ইউজ করতে হয়।
ঠিক আছে, এন্ড শুধু মানে অন্ধভাবে ইউজ না করে আসলে কিভাবে কাজ করে ওটা যদি জানা থাকে তখন আসলে ইউজ করাটা সহজ হবে আর কি। কোশ্চেনে দেখলাম তো কয়েক বছর রয়েছে হ্যাঁ, গত আগের বছরের কোশ্চেনে ছিল, আগের বছরের কোশ্চেনে ছিল বা সিলেবাসে ছিল, এখন তোমাদের সিলেবাস আমি দেখতেছি না। আগে দেখে আমি সিলেবাস শেষ করে যদি তুমি তারপরে তোমার যদি কেউ চাও যে আসলে 555 টাইম কিভাবে কাজ করে, তাহলে হয়তো আমি আলাদা করে ক্লাস করে বোঝা দেওয়ার চেষ্টা করবো আর কি। বেসিক কনসেপ্ট যেগুলো আছে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ স্যার। স্যার আছে? এইখানের কোয়েশ্চেন টাইপ গুলো স্যার একটু আলোচনা করে দিন। হ্যাঁ, করবো কোশ্চেন আলোচনা করবো, সমস্যা নাই। কোশ্চেন যে কেমন হবে আল্লাহ জানে, আমি কোশ্চেন করি নাই তো, কোশ্চেন করতে বসলে আসলে স্যার এইভাবে বললেন না স্যার, ভয় লাগে। সিলেবাস কি স্যার গতবার থেকে বেশি না কম মনে হয়? এইবার আমি বুঝতেছি না, গতবারে ছিল অনেকগুলোই ছিল, এবার যে কি করছে আল্লাহ জানে। গতবারে এগুলো এগুলো ছিল, গতবারে এগুলো ছিল। প্লাস হচ্ছে তোমার পাওয়ার এমপ্লিফায়ার ছিল, এন্ড পাওয়ার এমপ্লিফায়ার হচ্ছে আমি গতবার তোমাদের 2-1 এ পড়ানোর সময়